তৃতীয় দৃশ্য, সময় 1756 সাল 10ই অক্টোবর, স্থান ঘসেটি বেগমের বাড়ি। চরিত্রবৃন্দ মঞ্চে প্রবেশের পর্যায় অনুসারে ঘসেটি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রাইসুল জুহালা, রায়দুর্লভ, প্রহরী, সিরাজ, মোহনলাল, নর্তকী, বাদকগণ। পৌরা বেগম জাঁকজমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা। আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, বাদক এবং নর্তকী সুসজ্জিত খানসামা, তাম্বুল এবং তাম্রকূট পরিবেশন করছে। একজন বিচিত্র বেশী অতিথির সঙ্গে আসরে প্রবেশ করল উমিচাঁদ। প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ের নাচ শেষ হলো। সকলের হাততালি। ঘসেটি: বসুন অমিচাঁদজি, সঙ্গের মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। অমিচাঁদ যথাযোগ্য সম্মান দেখিয়ে, মাফ করবেন বেগম সাহেবা, ইনি একজন জবরদস্ত শিল্পী। আমার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতেই আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ। আজকের জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। রাজবল্লভ: তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান? অমিচাঁদ: না না, সেসব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসরে জলসায় কেরামতি দেখিয়ে বেড়ান। জগৎ শেঠ: তাহলে আরম্ভ করুন ওস্তাদজি। দেখি নাচওয়ালিদের ঘুঙুর এবং ঘাগড়া বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা। ঘসেটি রাজবল্লভের দৃষ্টি বিনিময়। আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়ালো। রাজবল্লভ: ওস্তাদজির নামটা? আগন্তুক: রাইসুল জুহালা। রায়দুর্লভ। সকলের উচ্চ হাসি। জাহেলদের রইস, এই নামের গৌরবেই আপনি উমিচাঁদজিকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি? আবার সকলের হাসি। উমিচাঁদ ঈষৎ রুষ্ট: আমি তো বেশেক জাহেল। তা না হলে আপনারা স্বরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুলবাগা বনে যাই। ঘসেটি: আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন, শুরু করুন ওস্তাদজি। রাইসুল জুহালা: জয়সা হুকুম। আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্বন্ধে ওয়াকিবহাল। আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো। পক্ষীকুলের একটি বিশেষ শ্রেণী ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম, সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে এই বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। তবলচিকে একটু ঠেকা দিয়ে দিন। তাল বলে দিল। নৃত্য চলাকালে ঘসেটি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন। পরে উমিচাঁদ এবং রাজবল্লভও কিছু আলোচনা করলেন। নাচ শেষ হলে সকলের হর্ষ প্রকাশ। রাজবল্লভ: ওস্তাদজি জবরদস্ত লোক মনে হচ্ছে, ওকে আরও কিছু কেরামতি দেখাবার দায়িত্ব দিলে কেমন হয়? অমিচাঁদ রাইসুল জুহালাকে একপাশে ডেকে নিয়ে কিছু বলল, তারপর নিজের আসনে ফিরে এলো। অমিচাঁদ: উনি রাজি আছেন। উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ফাঁকে ফাঁকে দু চারখানা চিঠিপত্রের আদান প্রদান করতে ওর আপত্তি নেই। রাজবল্লভ: তাহলে এখন ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগানো হবে। রাইসুল জুহালা: বহুত আচ্ছা হুজুর। সবাইকে সালাম করে কালোয়াতি করতে করতে বেরিয়ে গেল। ঘসেটি: তাহলে আবার নাচ শুরু হোক। রাজবল্লভ: আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথা সেরে নেওয়াই ভালো। ঘসেটি: তাই হোক। ইঙ্গিত করতেই দলবল সহ নাচওয়ালিদের প্রস্থান। রায়দুর্লভ: বেগম সাহেবাই আরম্ভ করুন। ঘসেটি: আপনারা তো সব জানেন, এখন খোলাখুলিভাবে যার যা বলার আছে বলুন। জগৎ শেঠ: সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকত জংকে আমরা পরোক্ষ সমর্থন দিয়েছি, কিন্তু
শওকত জং নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। ঘসেটি: শওকত জং আপনাদেরই ছেলে। সে নবাবই পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন। রায়দুর্লভ: এটা কোনো কথা হলো না। যিনি নবাব হবেন। জগৎ শেঠ: আমার কথা আগে শেষ হোক দুর্লভরাম। রায়দুর্লভ: বেশ, আপনার কথাই শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হবার পর আর কোনো কথা উঠবে না। জগৎ শেঠ: সে আবার কি কথা? রাজবল্লভ: আপনারা তর্কের ভেতরে যাচ্ছেন আলোচনা শুরু করার আগেই। খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার। বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক। জগৎ শেঠ: কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়াটাও তো বুদ্ধিমানের কাজ নয়। মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি বলছি। অঙ্গীকার করে লাভ নেই যে শওকত জং নিতান্তই অকর্মণ্য। ভাঙের গ্লাস এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছুই জানে না। কাজেই শওকত জং নবাব হবে নামমাত্র। আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার, এবং পরোক্ষ তার নামে দেশ শাসন করবেন রাজবল্লভ। রায়দুর্লভ: ঠিক এই ধরনের একটা সম্ভাবনার উল্লেখ করার ফলেই হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে। জগৎ শেঠ: আমি তা বলছি না। তাছাড়া এখানে সে কথা অবান্তর। আমি বলতে চাইছি যে শওকত জং নবাবি পেলে বেগম সাহেবা এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে, আমাদের তেমন আশা নেই। কাজেই আমাদের পক্ষে নগদ কারবারই ভালো। ঘসেটি: ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শওকত জংয়ের যুদ্ধের খরচ চলবে কি করে? জগৎ শেঠ: না না, আমি নগদ টাকা চাইছি না। যুদ্ধের খরচ বাবদ টাকা আমি দেব, অবশ্য আমার যা সাধ্য। কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলেই আমি নিশ্চিত হতে পারি। রায়দুর্লভ: আমাকেও পদাধিকারের একটা একরারনামা সই করে দিতে হবে। প্রহরীর প্রবেশ। ঘসেটি বেগমের হাতে পত্র দান। ঘসেটি চিঠি খুলতে খুলতে সিপাহ সালার মীর জাফরের পত্র পড়তে পড়তে তিনি শওকত জংকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন। রাজবল্লভ: বহুত খুব। উমিচাঁদ: আমার তো কোনো বিষয়ে কোনো দাবি দেওয়া নেই, আমি সকলের খাদেম। খুশি হয়ে যে যা দেয় তাই নি, কাজেই এতক্ষণ আমি চুপ করেই আছি। ঘসেটি: আপনারও যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন। অমিচাঁদ: নিজের সম্বন্ধে কিছু নয়, তবে সিপাহ সালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে। সিরাজদৌল্লার পতনই তাদের কাম্য। শওকত জং এখনই যদি আঘাত হানতে পারেন, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন, ফলে জয় তার অবধারিত। ঘসেটি: সিরাজের পতন কে না চায়? অমিচাঁদ: অন্তত আমরা চাই, কারণ সিরাজদৌল্লা নবাবিতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে। ঘসেটি: সিরাজ সম্বন্ধে অমিচাঁদের বড় বেশি আশঙ্কা। অমিচাঁদ: কিছু মাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদা মশাইয়ের চেয়েও বড়। আমি দৌলতের পূজারী। তা না হলে সিরাজদৌল্লাকে বাতিল করে শওকত জংকে চাইব কেন? আমি কাজ কতদূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ। পকেট থেকে চিঠি বার করে ঘসেটি বেগমের হাতে দিল। ঘসেটি চিঠির নিচে স্বাক্ষর দেখে উল্লসিত হয়ে: এই যে ড্রেক সাহেবের চিঠি। অমিচাঁদ: আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। ঘসেটি পত্র পড়তে পড়তে লিখেছেন, শওকত জং যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজদৌল্লার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। রাজবল্লভ: আমাদের বন্ধু সিপাহ সালার মীর জাফর, রায়দুর্লভ, ইয়ার লুৎফ খান
ইচ্ছে করলেই এ সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। হঠাৎ বাইরে তুমুল কোলাহল, সকলেই সচকিত। ঘসেটি বেগম কোলাহলের কারণ জানবার জন্যে যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন। প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামরায় এলো। রাজবল্লভ, আরম্ভ করো জলদি। ঘুঙুরের আওয়াজ উঠবার পরই সবেগে কামরায় ঢুকলেন নবাব সিরাজউদ্দৌলা, পেছনে মোহনলাল। সবাই তড়িৎবেগে দাঁড়ালো। নাচওয়ালিদের নাচ থেমে গেল। ঘসেটি ভীতিরুদ্ধ কণ্ঠে, নবাব। সিরাজ, কি ব্যাপার খালা আম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন? ঘসেটি আত্মস্থ হয়ে, এরকম জলসা এই নতুন নয়। সিরাজ, তা নয়, তবে বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনাই আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। ঘসেটি, নবাব কি নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন? সিরাজ, নাচ গানের মহফিলের জন্যে দেউড়িতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন খালা আম্মা। তারা তো আমার উপরে গুলি চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে এই জলসায় এতক্ষণে মুরসিয়া শুরু করতে হতো। হঠাৎ কণ্ঠস্বরে অবিচল তীব্রতা ঢেলে, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, আপনারা এখন যেতে পারেন। মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। ঘসেটি বেগমকে, তৈরি হয়ে নিন। এ সময় নবাবের খালা আম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয়। ঘসেটি রোষে চিৎকার করে, তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছ? তোমার এতখানি স্পর্ধা? সিরাজ, এতে ক্রুদ্ধ হবার কি আছে? আম্মা আছেন, আপনিও তার সঙ্গেই প্রাসাদে থাকবেন। ঘসেটি, মতিঝিল ছেড়ে আমি এক পা নড়ব না। তোমার প্রাসাদে যাব, তোমার প্রাসাদ বাজ পড়ে খান খান হয়ে যাবে। সহসা কাঁদতে আরম্ভ করলেন। সিরাজ অবিচলিত, তৈরি হয়ে নিন খালা আম্মা, আপনাকে আমি নিয়ে যাব। ঘসেটি মাতম করতে করতে, রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, বেধবার ওপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না। রাজবল্লভ একটু ইতস্তত করে, জাহাপনা কি সত্যি? সিরাজ উত্তপ্ত, আপনাদের চলে যেতে বলেছি রাজা রাজবল্লভ। নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার সামিল। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে তা আপনাদের স্মরণ করিয়ে দিতে হবে না। রাজবল্লভ প্রভৃতি প্রস্থানোদ্যত। হ্যাঁ শুনুন রায়দুল্লভ, শওকত জংকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি। তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্যে মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন। প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। রায়দুল্লভ, হুকুম জাহাপনা। তারা নিষ্ক্রান্ত হলো। ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলেন। সিরাজ, মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালা আম্মা, আপনার কোনো রকম অমর্যাদা হবে না। বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন। ঘসেটি, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ। নবাবি করতে হবে না বেশি দিন, কিয়ামত নাজেল হবে। আমি তা দেখব। তেষ্যান্তর